প্রচলিত বইগুলোতে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা বলা হয় 1801 সালে এবং বর্তমান পর্যন্ত তার বিস্তৃতি বলা হয়। তো এটা আসলে কতটুকু সত্য আমরা আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। তার সাথে সাথে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বিষয়টা একটু জানব। প্রথমে আসি বাংলা সাহিত্যে কেন 1801 সাল থেকে আধুনিক যুগ বলা হয়। কেন প্রচলিত বইগুলোতে এই আধুনিক যুগের সূচনাটা 1801 সাল থেকে দেওয়া আছে আর এটা আসলে কতটুকু সত্য সেটা আমরা একবার জেনে দেখব। প্রথমে বলি ফোর্ট উইলিয়াম কলেজ নামে একটা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে। আমরা জানি 1757 সালে পলাশীর প্রান্তরে সিরাজদৌল্লার পতনের পরে পরে মীর কাসিমকে ক্ষমতা দেওয়া হয়েছিল, মির্জাফরকে ক্ষমতা দেওয়া হয়েছিল, এবার মির্জাফরকে ক্ষমতা থেকে বিচ্যুত করে আবার মীর কাসিমকে ক্ষমতা দেওয়া হয়েছিল এবং 1766 সালে বক্সারের প্রান্তরে আহ মীর কাসিমের পতনের পর 1765 সালে দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে মূলত কোম্পানি শাসনের সূচনা ঘটে। তো কোম্পানি শাসনের যখন সূচনা ঘটেছিল তখন ইংরেজরা চেয়েছিল ইংরেজ কোম্পানিদের যে সিভিলিয়ানরা এখানে আসে তারা যেন ভারতীয় ভাষায় শিক্ষায় শিক্ষিত হয়। এই বিষয়টির জন্য তারা যে কাজটি করেছিল তারা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। এটা চিন্তা ভাবনা থেকে তারা একটা কলেজ স্থাপন করার প্রস্তাব করেছিল ইংল্যান্ড সরকারকে। তবে ইংল্যান্ড সরকার এখানে কিছুটা উদারতা দেখিয়েছিল। ইংল্যান্ড সরকার সর্বজন একেবারে মানে সবার জন্য উন্মুক্ত করে 1800 সালে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এটি প্রতিষ্ঠিত হয় 1800 সালে। আমি আরেকবার বলতেছি, প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ এবং এটি প্রতিষ্ঠিত হয় 1800 সালে। এখন এটি যখন প্রতিষ্ঠিত হয়, হওয়ার পরে এই কলেজে বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয় উইলিয়াম কেরি নামে একজন ব্যক্তিকে। উইলিয়াম কেরি নামে একজন ব্যক্তি। এখন কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে এবং কলেজটি বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয় 1801 সালে। 1801 সালে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং সে কারণে আমরা অনেকটা বাংলা সাহিত্যের আধুনিক যুগের সময়সীমা 1801 সাল থেকেই বলে থাকি। এখন কথা হচ্ছে একটি আহ ভাষার দেশের মধ্যে একটি আমরা যদি বাংলা ভাষারও কথা ধরে নিই তাহলে বাংলা ভাষার বর্তমান বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এতটুকু তো ধরতে পারি। তো এত বিস্তৃত একটা অঞ্চলের মধ্যে একটা কলেজ প্রতিষ্ঠিত হলো, সেই কলেজে একটি বিভাগ প্রতিষ্ঠিত হলো, সেই বিভাগের মাধ্যমে কি আমরা এটা নিশ্চিত হতে পারি যে বাংলা সাহিত্য আধুনিক যুগে উপনীত হলো? আচ্ছা, তাহলে 1801 সালে কেন বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা আমরা বলে থাকি তার কিছু কারণ রয়েছে। উইলিয়াম কেরি সাহেব ভারতে আসলেন। উইলিয়াম কেরি ছিলেন একজন মিশনারি। মিশনারি মানে হচ্ছে যাদের খ্রিস্ট ধর্ম প্রচার করাই হচ্ছে যাদের মিশন, তাদেরকে বলা হয় মিশনারি। তো খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে তিনি এখানে এসেছিলেন। তিনি রামরাম বসু থেকে বাংলা শিখেছিলেন। আমি আবার বলতেছি, এই উইলিয়াম কেরি রামরাম বসু থেকে বাংলা শিখেছিলেন, তাই উইলিয়াম কেরির মুন্সি বলা হয় রামরাম বসু। তো উইলিয়াম কেরি রামরাম বসু থেকে বাংলা শিখে 1801 সালে বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান হিসাবে বা অধ্যাপক হিসাবে নিযুক্ত হন এবং পরে ওই কলেজের অধ্যক্ষ হিসেবেও তিনি নিযুক্ত হয়েছিলেন। এই উইলিয়াম কেরি তিনি এবং আরো 2 জন পণ্ডিত নিযুক্ত করলেন, সাথে 6 জন সহকারী শিক্ষক নিয়োগ করলেন। নিয়োগ করে তারা দেখলেন ছাত্রদের তো পড়াতে হবে এবং ছাত্রদের পড়াতে গিয়ে তারা বাংলা শুধু পদ্য দেখলেন, গদ্যের কোনো নিদর্শন দেখলেন না। আমি বলেন এই বিষয়টা কি। বাংলা সাহিত্যে আমরা জানি, আমি অনেকবার আলোচনা করেছি, বাংলা সাহিত্যের সব থেকে প্রাচীন যে গ্রন্থটা আমরা পেয়েছি সেটার নাম হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদটা এটা একটা কবিতা কাব্যগ্রন্থ এবং এর পর থেকে শুরু করে আমরা মধ্যযুগ পর্যন্ত যত গ্রন্থ পেয়েছি সবগুলোই হচ্ছে পদ্যধর্মী, অর্থাৎ কবিতাধর্মী সুর
শেষে শেষে মিল থাকবে পয়ার ধর্মী। এই ধরনের মিলকরণের মাধ্যমে তখনকার লেখকরা লিখা লিখতেন। তো তারা চিন্তা করলেন ছাত্রদের কি শুধু কবিতায় পড়াবেন, ছাত্রদের কি শুধু পদ্যই পড়াবেন, ছাত্রদের তো গদ্য লাগবে ছাত্রদেরকে পড়াতে গেলে। এখন তিনি অর্থাৎ উইলিয়াম কেরি এবং তার অধীনে যেসব পণ্ডিতরা ছিলেন, বিশেষ করে রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, চণ্ডীচরণ মুন্সী, তারপর তারিণী চরণ মিত্র ইত্যাদি ইত্যাদি ব্যক্তিরা তারা কি করলেন, ওই বছর থেকে কিছু গদ্যধর্মী বই লেখা শুরু করলেন। যেহেতু ওই 1801 সাল থেকে গদ্যের প্রচলন শুরু হয়েছিল বাংলায়, এর আগে যা ছিল সাহিত্য হিসেবে যা ছিল সবগুলোই ছিল পদ্যধর্মী। সেই হিসেবে গদ্যের প্রচলন হিসেবে আমরা বলি বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা 1801 সাল থেকে। এটাই হচ্ছে প্রচলিত বইয়ে আছে এতটুকু। কিন্তু আধুনিকতা আর গদ্য এটা মিলে না। আধুনিকতা নিয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, আমি লাইনটা এখানে লিখে রেখেছি, আধুনিকতা সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। অর্থাৎ কোন সময় যে আধুনিকতা এসেছিল এটা বিষয় না, আমাদের আসলে মন মানসিকতার পরিবর্তন কখন হচ্ছে, আমরা কি আদৌ মন মানসিকতা পরিবর্তন করতে পেরেছি কিনা, সেটা নিয়েই হচ্ছে আধুনিকতা। অর্থাৎ আধুনিকতার কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি একটু সেই বৈশিষ্ট্যগুলো দেখি। আধুনিকতার প্রধান বৈশিষ্ট্য যেটা, একেবারে প্রধান বৈশিষ্ট্য যেটা বলি আমরা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে, আমরা জানি মধ্যযুগ জুড়ে ছিল ধর্ম আর ধর্ম, ধর্ম আর ধর্ম। যত কাহিনী ছিল সেখানে কিছু না কিছু প্রাসঙ্গিকতা ধর্ম নিয়েই ছিল। তো এই ধর্ম থেকে বেরিয়ে কিছুটা মানবিক বোধ হওয়া এবং মানবতা বোধে পরিপূর্ণ হওয়া, সাহিত্যে তার প্রতিফলন ঘটা, সেটাই হচ্ছে আধুনিকতা। যদি সাহিত্যে ঘটে তাহলে সেটা সেই সাহিত্যের আধুনিকতার সূচনা ঘটে। আচ্ছা, তো আর কি কি বোধ আছে? তাছাড়া আছে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, আমরা বলতে পারি দেশপ্রেম বলতে পারি, নারী স্বাধীনতা বোধ থাকবে, অর্থাৎ আহ নারীত্ববাদ যাকে আমরা বলি বা নারীর স্বাধীনতা যাকে বলি, সেই বিষয়ে লেখালেখি যখন সাহিত্যের মধ্যে পড়ে, সেটাও আধুনিকতার একটা বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয় এবং এর ভিতর দেশপ্রেম থাকে। এরপরে যুক্তিবোধ আরেকটা হচ্ছে আধুনিকতার বা আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো সাধারণত আধুনিক যুগে দেখা যায়, যেগুলো সাধারণত আমরা ইংরেজি সাহিত্যে বলি 1901 সাল থেকে 1939 সালের মধ্যে পড়েছিল এবং তাই ইংরেজি সাহিত্যে মডার্ন পিরিয়ড বলা হয়। মডার্ন পিরিয়ড বলা হয় 1901 থেকে 1939। তাহলে আমরা 1801 সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ বলতেছি। তাহলে আমরা কি তাদেরও আগে আধুনিক হয়ে গেলাম? প্রশ্ন এখন এটাই আসে। এখন মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে বাংলা সাহিত্যে 1801 সালে যে কথাটা বলা হচ্ছে আহ আধুনিক যুগের সূচনা, এটা একমাত্র কারণ বলা হচ্ছে, তার কারণটাই ছিল যে উইলিয়াম কেরি এবং তার অধীনে কয়েকজন যে পণ্ডিত ছিল, সে পণ্ডিতরা বাংলা সাহিত্যের গদ্যধর্মী লেখা শুরু করেছিলেন। বিদায় আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা বলি যে আসলে 1801 সাল থেকে। কিন্তু বাস্তবে আসলে তা নয়। বাস্তবে আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আসলে বাংলা সাহিত্য পড়তে শুরু করেছে কখন, সেটা হচ্ছে প্রধান কাজ। আচ্ছা, সেই বৈশিষ্ট্যগুলো আমরা, একটা সর্বজন স্বীকৃত সত্য হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগে সব থেকে সর্বশেষ এবং সবচেয়ে শ্রেষ্ঠ কবি বলা যায় তাকে। এবং এটা স্বীকৃত, আমার কথা নয়, এটা স্বীকৃত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কবির নাম হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর। এবং তার অন্নদামঙ্গল কাব্যে তিনি যে পাণ্ডিত্য দেখিয়েছেন, সে পাণ্ডিত্যের মাধ্যমে তাকে আসলে এক কথায় স্বীকার করে নেওয়া হয় যে তিনি হচ্ছেন মধ্যযুগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কবি। এই ভারতচন্দ্র রায়গুণাকর 1712 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1760 সালে মৃত্যুবরণ করেছিলেন। 1760 সালে মৃত্যুবরণ করেছিলেন। বাংলা সাহিত্যে 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুর পর আসলে একটা শূন্যতা তৈরি হয়েছিল। আমরা যে শূন্যতাটা দেখেছিলাম 1201 থেকে 1350 পর্যন্ত, যেমন অন্ধকার যুগে ছিলাম,
ঠিক তেমনি আসলে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পর বাংলা সাহিত্যের একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, এবং এই শূন্যতাটা গুলো পূরণ করেছিল কিছুটা কবিয়ালরা। কবিয়াল মানে হচ্ছে যারা কবির গান গাইতো, লিখতো, এইসব কবিয়াল, শায়ের এদের বলা হয়। শায়ের বলা হয় মুসলিম বা যারা পুঁথিধর্মী বা পুঁথিধর্মী কবিতাগুলো লিখতো তাদেরকে। তো এদের সৃষ্টি হয়। তো এদের লেখার মধ্যে আসলে মধ্যযুগের বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত হতো না, আবার আহ আধুনিকতায় পরিপূর্ণতাও ছিল না। তাই বাংলা সাহিত্যে দীর্ঘ ১০০ বছর ধরে, অর্থাৎ আমি বলতেছি ১৭৬০ থেকে ১৮৬০, ১৭৬০ থেকে ১৮৬০ পর্যন্ত দীর্ঘ ১০০ বছর ধরে বাংলা সাহিত্যের এই যুগটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। এখন সন্ধিক্ষণ শব্দের অর্থ কি? সন্ধিক্ষণ, সন্ধি আমরা জানি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, মানে সন্ধিক্ষণ শব্দের অর্থ হচ্ছে দুটি ক্ষণের মিলন। আমরা যেমন বলি বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালটা কি? আমরা যদি মনে করি বয়ঃসন্ধিকাল বলে টিনেজ যাদের আছে, যারা কিশোর বয়সে, অর্থাৎ এরা বালকও না, এরা যুবকও না, এমন একটা বয়সকে আমরা বয়ঃসন্ধিকাল বলি। ঠিক বাংলা সাহিত্য যখন আহ আধুনিক যুগও ছিল না, আধুনিক যুগও উপনীত হয়নি, আবার মধ্যযুগও ছিল না, তখন এই বাংলা সাহিত্যের এই সময়টুকুকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। এখন বাংলা সাহিত্যের এই যুগ সন্ধিক্ষণ কিভাবে মিটে গেল, কিভাবে আমরা বাংলা সাহিত্যে আধুনিকতায় উপনীত হলাম, এবং কত সালে সেটা উপনীত হলাম, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে ১৮৬১ সালে দত্ত মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্যটা রচিত হয়েছিল, একেবারে সকল সমালোচকদের মতে বাংলা সাহিত্যের এটিই প্রথম আধুনিক কাব্য। একেবারে প্রত্যেক সমালোচকদের মতে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কাব্য এই মেঘনাদ বধ কাব্যটা। এখন কেন এই মেঘনাদ বধ আধুনিক কাব্য সেটা বলবো, কিন্তু তার ভিতরে আর একটু কথা বলে আসি। এই যে দীর্ঘ ১৭৬০ থেকে ১৮৬০ পর্যন্ত আমরা যুগ সন্ধিক্ষণে ছিলাম, অর্থাৎ বাংলা সাহিত্য না আধুনিক ছিল না মধ্যযুগে ছিল, এটার কারণটা কি? এর এর ভিতর একজন বিশিষ্ট কবি ছিলেন, নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ১৮২০ সালে, ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম হচ্ছে ১৮১২ সালে। যাই হোক, এই ঈশ্বরচন্দ্র গুপ্তের একটা কবিতা, আমি যদি কিছু কবিতার কিছু লাইন গুলো বলি। তিনি এক জায়গায় বলেছেন, কতরূপ স্নেহ করি আহ দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। এর অর্থ বুঝে যাচ্ছে তার মধ্যে দেশপ্রেমের কোনো অভাব ছিল না। অর্থাৎ আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্যই আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে ছিল, কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে আধুনিকতার পরিপূর্ণ বৈশিষ্ট্যগুলো কখনোই ছিল না, যার কারণে আমরা এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলি যুগ সন্ধিক্ষণের কবি। আচ্ছা, এরপরে আসি, আমরা প্রথম যে উপনীত হতে যাচ্ছি, আমি যে এখানে তথ্যটা দিয়েছি ১৮৬১ সালে ১৯৯০ সাল পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এটা কেন দিয়েছি তার উদাহরণ দিয়েছি। বাংলা সাহিত্যের আসলে আধুনিকতা শুরু হয়েছিল এই কাব্যটির মধ্যে। এখন এই কাব্যটিও কিন্তু ধর্মের বাইরে ছিল না, ধর্মের মধ্যেই, ধর্ম থেকে কাহিনীটা নেওয়া হয়, কিন্তু ধর্মের কাহিনীটাকে পুরো উল্টিয়ে দেওয়া হয়েছে। যেখানের মধ্যে আহ রামায়ণের মধ্যে যে সত্যটা ছিল সেটা হচ্ছে রাম এবং লক্ষণকে যেখানে নায়ক নায়কোচিত গুণে গুণান্বিত করা হয়েছিল, এবং রাবণকে যেখানে ভিলেন করা হয়েছিল, রাবণ এবং তার পরিবারের সদস্যকে, আমাদের মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত তার উল্টাটা করে দিলেন, এবং তিনি রাবণকে দেখলেন দেশপ্রেমিক একজন ব্যক্তি হিসেবে, দেশপ্রেমিক একজন ব্যক্তি হিসেবে, এবং রাবণের পুত্র যে মেঘনাদ আছে বা ইন্দ্রজিৎ যার নাম, সেই ইন্দ্রজিৎকেও তিনি দেখলেন একজন দেশপ্রেমিক বীর হিসেবে। এবং ইন্দ্রজিতের স্ত্রী যে প্রমীলা, সেখানে একটু উক্তিও করেছে যে তার সখীর সাথে কথা বলতে গিয়ে, যে রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। সেখানেও আমরা নারী স্বাধীনতা বোধ দেখেছিলাম, এবং যুক্তি দিয়ে দেখেছিলাম আসলে
যে বিভীষণকে যখন বলা হচ্ছিল যে আপনি কোন গুণে যে অন্য পক্ষে শত্রু পক্ষের সাথে যোগ দিলেন, যদি আমার স্বজন খারাপও হয় তাও আমার কাছে আমার স্বজন শ্রেয়। তো এই যুক্তিবোধ, দেশপ্রেম, নারী স্বাধীনতা, মানবতাবোধ সবকিছু একই সাথে এই মেঘনাদ বধ কাব্যে 1861 সালে এই কাব্যটির মধ্যে পড়েছিল বিদায় এই কাব্যটিকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কোন কাব্য কিংবা আধুনিক কোন সাহিত্য। সেজন্য বাংলা সাহিত্যের মূলত আধুনিকতাটা শুরু হয়েছিল 1861 সাল থেকে 1990 সাল 1990 সাল পর্যন্ত। যদিও প্রচলিত তথ্য বর্তমান পর্যন্ত, আমি এটাও একটু কথা বলতে চাই। এখন আমি একটু ইংরেজিতে আসি। ইংরেজিতে মডার্ন পিরিয়ড 1939 সালের শেষ, 1939 থেকে বর্তমান পর্যন্ত ইংরেজি সাহিত্যের পোস্ট মডার্ন পিরিয়ড বলা হয়। এখন এটা কেন বলা হয়? 39 সালে একটা বিশেষ ঘটনা আছে, আমরা জানি সারা বিশ্ব জুড়ে একটা বিশেষ ঘটনা আছে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছিল তো পৃথিবীর এখনো পর্যন্ত যে কোনো যুদ্ধের সবচেয়ে সেরা। তো এই ভয়াবহতা কিন্তু সমাজে প্রভাব পড়েছিল, সাহিত্যে প্রভাব পড়েছিল। এই সাহিত্যে কি ধরনের প্রভাবগুলো পড়েছিল? সাহিত্যে যে প্রভাবগুলো পড়েছিল, মানুষ অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে গেছিল, অন্তঃসার শূন্য দ্বারা হয়ে গেছিল, এবং সবার মধ্যে একটা হাহাকার বিরাজমান ছিল, একাকিত্ব বোধ মানুষের মধ্যে বেড়ে গিয়েছিল এই সামাজিকতার অবক্ষয়ের কারণে। তো এটা পড়েছিল ইংরেজি সাহিত্যে 1939 সালের পরের সাহিত্যগুলিতে। তো বাংলা সাহিত্য আসলে এই ধারাগুলো 1990 সাল থেকে পড়তে শুরু করেছে বলে অনেকের ধারণা। এবং অনেকটা বর্তমানের সাহিত্যগুলো অনেকটা অর্থহীনতাকে তারা শিল্প ভাবে, মানে কোনো অর্থ নেই কিন্তু তবুও আমি এটা রচনা করে যাচ্ছি, এটাকে এক ধরনের শিল্প ভাবা। এটাই হচ্ছে অনেকটা উত্তর আধুনিক কিংবা পোস্ট মডার্নিজম যুগে, পোস্ট মডার্ন পিরিয়ডে একটা বৈশিষ্ট্য, বড় বৈশিষ্ট্য, যেটা বাংলা সাহিত্যে উত্তর আধুনিক যুগে করেছে বলে ধারণা করা হয়। তাই আমরা মোটের উপর হয়তো বলতে পারি 1801 থেকে বর্তমান পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগ, কিন্তু বাংলা সাহিত্যের প্রকৃত আধুনিক যুগ হচ্ছে 1861 সাল থেকে সূচনা। এবং যদি আমরা বর্তমানে যারা লেখালেখি করতেছেন তাদের কথা ধরে নিই, বর্তমানে বাংলা সাহিত্যের উত্তর আধুনিক যুগ চলতেছে, বিশেষ করে 1990 সালের পর থেকে। সেই হিসাবে বাংলা সাহিত্যের বর্তমানে আধুনিকতা নেই, আমরা উত্তর আধুনিক যুগে আছি। তবে কারণ